বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আইসিডিএস কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষা 2024-এর প্রস্তুতির জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস ক্লাস নিয়ে হাজির হয়েছি। এই প্র্যাকটিস ক্লাসেও আজকে আমরা জিকে, পুষ্টি ও স্বাস্থ্য, নারীর অবস্থান এবং অঙ্ক ও ইংরেজি সব বিষয়ের উপরেই কিন্তু এই প্র্যাকটিস ক্লাসটি হবে। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আজকের প্রথম প্রশ্নটি দেখো, গেটওয়ে অফ ইন্ডিয়া কোন শহরে অবস্থিত? গেটওয়ে অফ ইন্ডিয়া কোন শহরে অবস্থিত? নিউ দিল্লি, মুম্বাই, চেন্নাই, আহমেদাবাদ। কোন অপশনটি এখানে সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, মুম্বাই। গেটওয়ে অফ ইন্ডিয়া মুম্বাই শহরে অবস্থিত, তাহলে অপশন বি সঠিক উত্তর। এরপরের প্রশ্নটি দেখো, এবারে একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন? লর্ড ওয়েলেসলি, লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিং, লর্ড ক্লাইভ। কোন অপশনটি এখানে সঠিক হবে? ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। এবং এর পাশাপাশি এখানে গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই মনে রাখবে, লর্ড ওয়েলেসলি কর্তৃক এই ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে। এভাবেও কিন্তু প্রশ্ন আসে যে ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়, তাহলে উত্তরটি কী হবে? উত্তরটি হবে 1800 খ্রিস্টাব্দে। তাহলে অবশ্যই মনে রাখবে, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলেসলি এবং কবে প্রতিষ্ঠা করেন? এই ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন 1800 খ্রিস্টাব্দে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, বিরজু মহারাজ কোন নৃত্যশৈলীর জন্য বিখ্যাত? বিরজু মহারাজ কোন নৃত্যশৈলীর জন্য বিখ্যাত? কত্থক, ভারতনাট্যম, মণিপুরী, কথাকলি। তোমাদের এই আইসিডিএস কর্মী সহায়িকা নিয়োগের পরীক্ষার জন্য কিন্তু যে প্রশ্নগুলি আলোচনা করা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা এখান থেকে কমন পাবে এবং এই জন্য কিন্তু নিয়মিত প্র্যাকটিস ক্লাস করতে হবে। তো বিরজু মহারাজ কোন নৃত্যশৈলীর জন্য বিখ্যাত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, কত্থক। বিরজু মহারাজ কত্থক নৃত্যশৈলীর জন্য বিখ্যাত। অবশ্যই কিন্তু মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। পরের প্রশ্নটি দেখো, এবারে দেখো একটি অঙ্কের প্রশ্ন রয়েছে, ক্রয়মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে লাভ বা ক্ষতির শতকরা হার কত? ক্রয়মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত দেওয়া আছে 10:11, তাহলে লাভ বা ক্ষতির শতকরা হার আমাদের বের করতে বলেছে। তো এখানে লাভ না ক্ষতি হবে? দেখো, ক্রয়মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11, অর্থাৎ একটি জিনিস যদি 10 টাকায় কেনে তাহলে বিক্রি করে কত টাকায়? 11 টাকায়। তাহলে কি হবে, লাভ না ক্ষতি? অবশ্যই লাভ হবে। তো আমাদের লাভের হার কত হবে সেটি বের করতে বলেছে। তো চলো আমরা সমাধান করে দেখে নিই। তাহলে ক্রয়মূল্য আমাদের 10 টাকা, বিক্রয় মূল্য 11 টাকা, এটি প্রথমে আমরা লিখে নিব। তো দেখো এখানে লাভ কত টাকা হচ্ছে? এই যে 10 টাকা আমরা কিনলাম, এই 10 টাকার উপরে আমাদের লাভ কত হচ্ছে? আমাদের লাভ হচ্ছে 1 টাকা, অর্থাৎ আমরা লিখতে পারি কি 1/10, কারণ 10 টাকা ক্রয়মূল্যের উপর 1 টাকা লাভ হচ্ছে, তাই আমরা লিখব 1/10। কিন্তু আমাদের বের করতে বলেছে শতকরা লাভের হার, অর্থাৎ 100 টাকায় কত টাকা লাভ হয়। যদি জিনিসটি 100 টাকায় কিনতাম তাহলে কত টাকা লাভ হবে? তো এখানে আমরা গুণ চিহ্ন দিয়ে 100 লিখব। এবারে কি করব, কাটাকাটি করব। দেখো আমরা এখানে এই 10-এর একটি শূন্য এবং 100-র একটি শূন্য কেটে দিতে পারি। তাহলে নিচে কি থাকলো? নিচে শুধু 1 থাকলো। এই নিচের 1 থাকলে সেটি না ধরলেও হয়, অর্থাৎ উপরে 10 থাকলো। অর্থাৎ আমাদের এই 10% হবে শতকরা লাভের হার। তাহলে অপশন সি হবে এখানে সঠিক উত্তর। ক্রয়মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে লাভের শতকরা হার হবে 10%। অপশন সি হবে এখানে সঠিক উত্তর। এর পরের প্রশ্নটি চলো দেখে নিই কী রয়েছে। এবারের অঙ্কটি কি বলেছে দেখো, রাজুদের 3টি আম গাছে যথাক্রমে 19টি, 17টি ও 15টি আম ধরেছে। 3টি আম গাছে গড়ে কয়টি আম ধরেছে? তাহলে রাজুদের 3টি আম গাছে যথাক্রমে 19টি, 17টি ও 15টি আম ধরেছে। 3টি আম গাছে গড়ে কয়টি করে আম ধরেছে? তাহলে আমাদের এই অঙ্কটি কি একটি গড় হিসেবের অঙ্ক। তো দেখো এই গড়ের অঙ্কগুলি আমরা কি করব? এখানে দেখো যতগুলি সংখ্যা থাকবে, অর্থাৎ এখানে কয়টি সংখ্যা আছে? 19, 17 এবং 15। এই 3টি সংখ্যার আমরা প্রথমে কি করব? যোগফল বের করব এবং যেই যোগফল বের হবে সেই যোগফলটিকে যতগুলি সংখ্যা থাকবে তত দিয়ে আমাদের ভাগ করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব? 19 + 17 + 15 ভাগ কত দিয়ে করব? 3টি সংখ্যা রয়েছে তাই 3 দিয়ে ভাগ করব, অর্থাৎ 19 + 17 + 15/3।
এবারে দেখো আমরা যোগফল বের করব। 19, 17 এবং 15 যদি আমরা যোগ করি, যোগফল বের হবে বন্ধুরা 19, 17, 36, 36 এবং 15 হবে 51, অর্থাৎ তিনটি সংখ্যার যোগফল বের হলো 51। তাহলে সমান সমান 51/3। তাহলে দেখো এবারে আমরা কি করব, এটিকে কাটতে পারি 3 দিয়ে 51কে, 3 17 51। তাহলে দেখো এখানে 3টি আম গাছে গড়ে 17টি করে আম ধরেছে, অর্থাৎ 17 হবে আমাদের উত্তর। তাহলে অপশন এ হবে এখানে সঠিক উত্তর। রাজুদের 3টি আম গাছে যথাক্রমে 19টি, 17টি ও 15টি আম ধরলে 3টি আম গাছে গড়ে 17টি করে আম ধরেছে। তাহলে অপশন এ হবে এখানে সঠিক উত্তর। এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষায় অবশ্যই থাকবে, তাই খুবই গুরুত্বপূর্ণ। এবারে দেখো একটি ইংরেজির প্রশ্ন রয়েছে, দি ফ্রুট ফেল ড্যাশ দি ট্রি, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন। প্রিপোজিশন বসে শূন্যস্থান পূরণ করতে বলেছে। এখানে 4টে অপশন রয়েছে, অফ, ফ্রম, অন, ওভার। তাহলে কোন অপশনটি সঠিক হবে? দি ফ্রুট ফেল ড্যাশ দি ট্রি। নিজেরাই একটু চেষ্টা করো। এখানে অপশন বি ফ্রম প্রিপোজিশনটি বসবে। দি ফ্রুট ফেল ফ্রম দি ট্রি, অর্থাৎ ফলটি গাছ থেকে পড়ল। আমাদের এই ইংরেজি বাক্যটির বাংলা অর্থ কি? ফলটি গাছ থেকে পড়ল। যখন বাংলা বাক্যে আমরা হতে বা থেকে এই শব্দটি পাবো, তখন ইংরেজিতে এর বদলে আমরা ফ্রম প্রিপোজিশনটি ব্যবহার করব। তাহলে দেখো এখানে দি ফ্রুট ফেল ফ্রম দি ট্রি, অর্থাৎ ফলটি গাছ থেকে পড়ল। কোথা থেকে পড়ল? গাছ থেকে পড়ল। তাহলে এই থেকে শব্দটি আছে এই বাংলা বাক্যে, তাই এর বদলে আমরা ফ্রম প্রিপোজিশনটি এখানে ব্যবহার করলাম। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে, গিভ মি ড্যাশ অরেঞ্জ, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস। আর্টিকেল বসে শূন্যস্থান পূরণ করতে বলেছে। তাহলে এ অ্যান্ড দি এই 3টি আর্টিকেলের মধ্যে কোনটি বসবে? বা নান, কোনোটিই নয়। কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন বি অ্যান প্রিপোজিশনটি বসবে, গিভ মি অ্যান অরেঞ্জ। তো এখানে অ্যান প্রিপোজিশনটি কেন বসলো? দেখো এখানে অরেঞ্জ ও দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ ভাওয়েল দিয়ে শুরু হয়েছে শব্দটি, তাই এখানে আমরা অ্যান প্রিপোজিশনটি ব্যবহার করব। কোনো ওয়ার্ড বা শব্দ যখন ভাওয়েল দিয়ে শুরু হবে, তখন আমরা তার আগে অ্যান আর্টিকেলটি বসাবো। তাহলে এখানে অপশন বি অ্যান আর্টিকেলটি বসবে, গিভ মি অ্যান অরেঞ্জ। পরের প্রশ্নটি দেখো, বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে জাতীয় বিপর্যয় বলে অভিহিত করেন কে? খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে জাতীয় বিপর্যয় বলে অভিহিত করেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, মহাত্মা গান্ধী, শরৎচন্দ্র বোস। কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন বি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় হবে সঠিক উত্তর। বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে জাতীয় বিপর্যয় বলে অভিহিত করেছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এবারের প্রশ্নটি হলো, যশস্বী জয়সওয়াল কোন খেলার সাথে যুক্ত? যশস্বী জয়সওয়াল কোন খেলার সাথে যুক্ত? কুস্তি, বক্সিং, দাবা, ক্রিকেট। কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে অপশন ডি ক্রিকেট হবে সঠিক উত্তর। যশস্বী জয়সওয়াল ক্রিকেট খেলার সাথে যুক্ত। ভারতীয় ক্রিকেট দলের একজন সদস্য হলেন এই যশস্বী জয়সওয়াল। তাহলে অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। এবারের প্রশ্নটি দেখো, এনকেফেলাইটিস রোগে কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়? মস্তিষ্ক, ফুসফুস, অগ্নাশয়, যকৃৎ। কোন অপশনটি সঠিক হবে? এনকেফেলাইটিস রোগে কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়? এখানে অপশন এ মস্তিষ্ক হবে সঠিক উত্তর। এনকেফেলাইটিস রোগে মানবদেহের যে অঙ্গটি ক্ষতিগ্রস্ত হয় সেটি হলো মস্তিষ্ক। তাহলে অপশন এ এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো, আরও একটি অঙ্ক রয়েছে। দেখো, সঞ্জয় একদিনে 5টি কবিতা মুখস্থ করতে পারে, এক সপ্তাহে সে কয়টি কবিতা মুখস্থ করতে পারবে? সঞ্জয় একদিনে 5টি কবিতা মুখস্থ করতে পারে, এক সপ্তাহে সে কয়টি কবিতা মুখস্থ করতে পারবে? খুবই একটি সহজ অঙ্ক, তোমরা এটি মুখোমুখিই কিন্তু করতে পারবে। তোমরা নিজেরাই প্রথমে এটি করার চেষ্টা করো। এখানে দেখো বন্ধুরা, সঞ্জয় একদিনে 5টি কবিতা মুখস্থ করে, তাহলে এক সপ্তাহে অর্থাৎ 7 দিনে সে কয়টি কবিতা মুখস্থ করতে পারবে? এটি একটি খুবই সহজ অঙ্ক। এটিকে কি করব আমরা, এই যে 5 এবং এই যে এক সপ্তাহ অর্থাৎ 7 দিন, এই 5 এবং 7কে আমরা গুণ করব। সঞ্জয় একদিনে 5টি কবিতা মুখস্থ করে, তাহলে 7 দিনে কয়টি করবে? এটিকে আমরা গুণ করব, 5 দিয়ে 7কে গুণ করব, অর্থাৎ 5 7 35টি কবিতা সে এক সপ্তাহে মুখস্থ করতে পারবে। খুবই সহজ একটি অঙ্ক, তাই না? পরের অঙ্কটি দেখো কি রয়েছে। এবারে বলেছে, একটি কারখানায় এক সপ্তাহে 42টি যন্ত্র তৈরি হয়,
ওই কারখানায় 21 দিনে কয়টি যন্ত্র তৈরি হবে? তাহলে একটি কারখানায় এক সপ্তাহে অর্থাৎ 7 দিনে 42টি যন্ত্র তৈরি হয়, ওই কারখানায় তাহলে 21 দিনে কয়টি যন্ত্র তৈরি হবে? এটি ত্রৈরাশিক পদ্ধতির একটি অঙ্ক। দেখো আমরা কীভাবে করব, আমরা প্রথমে একদিকে লিখব দিন, একদিকে লিখব যন্ত্র। এবারে কি করব, এদিকে দিনের নিচে কি লিখব, দেখো এক সপ্তাহে 42টি যন্ত্র তৈরি হয় অর্থাৎ এক সপ্তাহ 7 দিন, তাহলে এখানে লিখব 7 এবং যন্ত্রের নিচে লিখব 42। এবারে দেখো আমরা দিনের নিচে লিখব 21। এই 21 দিনে কয়টি যন্ত্র তৈরি হবে ওই কারখানায়, এখানে প্রশ্নচিহ্ন রাখব। এবারে কি করব, আমরা সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক সেটি বের করব। এখানে দেখো 7 দিনে কারখানায় 42টি যন্ত্র তৈরি হয়, তাহলে 21 দিন, এখানে 21 দিন হয়ে গেল অর্থাৎ দিনের সংখ্যা কিন্তু বেড়ে গেল। তাহলে দিনের সংখ্যা যখন বেড়ে গেল তখন ওই কারখানায় বেশি যন্ত্র তৈরি হবে না কম যন্ত্র তৈরি হবে? যেহেতু এখানে দিনের সংখ্যা বেড়ে গেল, এদিকে কিন্তু যন্ত্রের সংখ্যাও আমাদের বাড়বে। বেশি দিন হয়ে গেল, এদিকে কিন্তু বেশি যন্ত্র তৈরি হবে। তাহলে এটি কি হলো? এটি হলো একটি সরল সম্পর্ক। যখন দুই দিকেই বেড়ে গেল বন্ধুরা, এদিকে দিন সংখ্যা বেড়ে গেল, এদিকে যন্ত্র তৈরির পরিমাণও বেড়ে গেল, তাহলে দুই দিকেই বেড়ে গেল, দুই দিকেই বেড়ে যাওয়া বা দুই দিকেই কমে যাওয়া এরকম যদি হয় তখন এটি হবে সরল সম্পর্ক। তাহলে এখানে আমাদের হবে সরল সম্পর্ক। তাহলে সরল সম্পর্ক হলে কি হয়ে যাবে, সংখ্যাগুলো এই যে দুইটি সংখ্যা রয়েছে এটি উল্টে যাবে, তাহলে উপরে চলে যাবে 21, নিচে আসবে 7। তাহলে দেখো 21/7 গুণ 42। তো দেখো এবারে 7 দিয়ে আমরা 21কে কাটতে পারি, 3 7 21। তাহলে নিচে কোনো সংখ্যাই থাকলো না, উপরে কি থাকলো, দেখো 3 থাকলো এবং 42 থাকলো। এটিকে আমরা কি করব, গুণ করব। 3 এবং 42কে গুণ করলে আমরা পাই 3 2 6, 3 4 12 অর্থাৎ 126। তাহলে 21 দিনে 126টি যন্ত্র তৈরি হবে। এখানে অপশন বি হবে সঠিক উত্তর। এবারের প্রশ্নটি দেখো, বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? সিকিম, হিমাচল প্রদেশ, ওড়িশা, বিহার। কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন ডি বিহার হবে সঠিক উত্তর। বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প বিহার রাজ্যে অবস্থিত। পরের প্রশ্নটি দেখো, এবারের প্রশ্নটি হলো মটর গাছের মূলের অর্বুদে কোন ব্যাকটেরিয়া বসবাস করে? মটর গাছের মূলের অর্বুদে কোন ব্যাকটেরিয়া বসবাস করে? ল্যাক্টোব্যাসিলাস, সালমোনেলা, রাইজোবিয়াম, ক্লস্ট্রিডিয়াম। কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে অপশন সি রাইজোবিয়াম হবে সঠিক উত্তর। মটর গাছের মূলের অর্বুদে যে ব্যাকটেরিয়াটি বসবাস করে সেটি হলো রাইজোবিয়াম। অপশন সি হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো, আজকের শেষ প্রশ্নটি দেখো, কোন রক্তের গ্রুপের ব্যক্তিদের সার্বিক দাতা বলা হয়? এ, বি, এবি, ও। তাহলে কোন রক্তের গ্রুপের ব্যক্তিদের সার্বিক দাতা বলা হয়? এই প্রশ্নটি তোমাদের জন্য রাখলাম, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে। তাহলে বন্ধুরা আজকে আমরা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষা 2024-এর জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস ক্লাস নিয়ে আলোচনা করলাম। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।